দেখো, আগের ভিডিওতে আমরা একটা কোষের ক্ষেত্রে কোষের যে দু রকমের আবরণ থাকে, সেল ওয়াল এবং সেল মেমব্রেন, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র সেল মেমব্রেন, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা পড়ব সেটা হলো সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণু। কোষের মধ্যে যে সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মিলিতভাবে। ঠিক আছে, আমরা এটাও বলে দেবো কোনটা উদ্ভিদ কোষে আছে, কোনটা প্রাণী কোষে আছে, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তার আগে সেল অর্গানেলস যখন পড়ব সেখানে প্রোটোপ্লাজম সম্পর্কে একটু ধারণা দরকার আছে। তো একটা সেলের ক্ষেত্রে প্রোটোপ্লাজম, আমি আগের ভিডিওতেও মনে হয় বলেছি, প্রোটোপ্লাজম মানে হলো একটা সেলের সেল মেমব্রেনের ভিতরে যে অংশ রয়েছে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। সেল মেমব্রেনের ভিতরে যা আছে সেটা সবটাই কিন্তু প্রোটোপ্লাজম। তাহলে সেল মেমব্রেনের ভেতর কী আছে, আমরা যদি ধরে নিই একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ছাড়া যে অংশটা রয়েছে গোটাটা সেটা হলো সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ঠিক আছে, এবার কি হয়, এই সাইটোপ্লাজমের মধ্যে বাকি সমস্ত কোষীয় অঙ্গাণু ভেসে বেড়ায়। তো ব্যাপারটা হলো সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসকেও কিন্তু কোষীয় অঙ্গাণু হিসাবে ধরতে পারি। এই নিয়েই আমাদের আলোচনা। তো এখানে যে সেল অর্গানেলসগুলো আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ মিলিতভাবে পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা তাকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো উইদাউট মেমব্রেন, মানে যাদের ক্ষেত্রে মেমব্রেন নেই, পর্দা নেই, বাইরের দিকে কোনো একক বা দ্বি একক পর্দা দ্বারা আবৃত নয়, তাদের কথা বলা হচ্ছে উইদাউট মেমব্রেন, মানে মেমব্রেন ছাড়া যারা রয়েছে। আর রয়েছে উইথ মেমব্রেন, তার মানে যাদের মেমব্রেন রয়েছে। তাহলে উইদাউট মেমব্রেনে কে কে আছে? উইদাউট মেমব্রেনে দুটো সেল অর্গানেল আছে, সেটা হলো একটা হলো রাইবোজোম, যেটা প্ল্যান্ট প্লাস অ্যানিম্যাল দুটো জায়গাতেই কিন্তু পাওয়া যায়। রাইবোজোম যে কোষীয় অঙ্গাণু, আমরা পড়বো রাইবোজোমকে নিয়ে, তখন আমরা দেখব। আর 2 নম্বর হলো সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে পাওয়া যায়। এই দুটো কোষীয় অঙ্গাণু রয়েছে যাদের কিন্তু কোনো মেমব্রেন নেই, মেমব্রেন ছাড়া। এবার দেখি যাদের মেমব্রেন রয়েছে তাদেরকে আমরা দুটো ভাগে এখানে ভাগ করছি। একটা হলো সিঙ্গেল মেমব্রেন আর একটা হলো ডাবল মেমব্রেন। এটা কিন্তু বেসিক একটা আইডিয়া, এটা কিন্তু মনে রাখা দরকার, এটা মনে রাখলে কিন্তু অনেক সুবিধা আছে। ডাবল মেমব্রেনে কারা রয়েছে? 1 নম্বর রয়েছে, ধরো সাপোজ মাইটোকন্ড্রিয়া, আমরা আগে নাম শুনেছি, সেটা কিন্তু অ্যানিম্যাল প্লাস প্ল্যান্ট সব জায়গাতেই আছে মাইটোকন্ড্রিয়া। আর কি রয়েছে? রয়েছে নিউক্লিয়াস, অবশ্যই থাকতে হবে, অ্যানিম্যাল প্ল্যান্ট প্লাস প্ল্যান্ট দুটো জায়গাতেই রয়েছে। আর একটা হলো প্লাস্টিড, যেটা শুধুমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে রয়েছে। এই 3টে কোষীয় অঙ্গাণু রয়েছে যারা কিন্তু দ্বি একক পর্দা দ্বারা আবৃত, মানে দুটো করে মেমব্রেন রয়েছে। আর বাকি যারা পড়ে রইল তাদের কিন্তু সবারই একটা করে মেমব্রেন রয়েছে। যেমন সাপোজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেমন রয়েছে গলগি বডি, যেমন ধরো লাইসোজোম, ধরো ভ্যাকুয়ালস, কাউরি ক্ষেত্রে ফ্লাজেলা রয়েছে, সিলিয়া রয়েছে। এই ধরনের যেগুলোই রয়েছে সেগুলো সবই কিন্তু সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে একটাই মাত্র পর্দা দিয়ে আবৃত। তাহলে এখানে মেমব্রেন ছাড়া কারা রয়েছে? মাত্র দুটো কোষীয় অঙ্গাণু মেমব্রেন ছাড়া রয়েছে, আর ডাবল মেমব্রেন রয়েছে 3টে। বাকি যারা পড়ে রয়েছে সবাই সিঙ্গেল মেমব্রেনে। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এখানে ক্লাস 9-এ যে কোষীয় অঙ্গাণু নিয়ে যে সমস্ত আলোচনা করা আছে বা করব আমরা, সেগুলো কিন্তু একদমই বেসিক আইডিয়া, খুব বেশি ডিটেলসে আমাদের সিলেবাসে নাই। তো বেসিক আইডিয়া নিয়ে আমরা এগোবো। তো আমরা প্রথমে কি করব, আমরা আগে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করে নেব। নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে পরপর বাকি সেল অর্গানেলগুলোকে নিয়ে আলোচনা করতে থাকব। দেখো, এই জায়গায় যদি আমরা একটা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আলোচনা করি, তো গোটা বোর্ডটাকে আমি আপাতত একটা সেল ধরে নেব।
যে কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ ধরে নেব, এবং একটা সেলের মধ্যে মাঝে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রমিনেন্ট সুস্পষ্ট যে কোষীয় অঙ্গাণুটা থাকে সেটা নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি আমরা। তো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে 4টে অংশ রয়েছে। একটা নিউক্লিয়াসের 4টে অংশ রয়েছে। অংশগুলো আমরা দেখছি। এটা একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে মেমব্রেন, বাইরের দিকে ব্লু কালারের যেটা রয়েছে এটা নয় অবশ্যই, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। পরে আলোচনা করব এই নিয়ে। তো এই যে চারিপাশে যেটা রয়েছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আমরা একটু আগে দেখলাম যে ডবল মেমব্রেন বাউন্ড, মানে দ্বি একক পর্দা দিয়ে, দ্বি একক কেন বলছে, কারণ এটা একটা একক পর্দা, তার ভেতরে একটা একক পর্দা, দুটো একক পর্দা রয়েছে, সেই জন্য একে দ্বি একক পর্দা বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে নিউক্লিয়াসের ক্ষেত্রে অবশ্যই এটা আউটার মেমব্রেন বা বাইরের দিকের যে মেমব্রেন সেটা, এবং ভিতরের যেটা রয়েছে সেটা অবশ্যই ইনার মেমব্রেন বা অন্তস্থ মেমব্রেন। ঠিক আছে, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, এই দুটো মেমব্রেন নিয়ে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মেমব্রেনটা তৈরি হয়েছে। এবার দুটো মেমব্রেনের মাঝে যে স্পেস বা ফাঁকা জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। পেরি নিউক্লিয়ার স্পেস। তার মানে নিউক্লিয়াসের যে 4টে অংশ দেখছি তার মধ্যে একটা অংশ হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। একটা জিনিস খেয়াল করো, যে পর্দাটা আমরা এখানে এঁকেছি সে পর্দাটা কিন্তু কন্টিনিউ না, মানে এই যে মাঝে মাঝে দেখো কিছু অংশ রয়েছে যেগুলো ছাড়া আছে, মানে কন্টিনিউ নেই, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। এবং এই নিউক্লিয় ছিদ্রকে যদি আমরা একটু জুম করে দেখতে পারি, একটু বড় করে দেখতে পারি, তা দেখব যে এই ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার, এটা আমি বাইরে একবার এঁকে দিচ্ছি, এরকম আর কি, এরকমের একটা স্ট্রাকচার এখানে রয়েছে প্রতিটা ছিদ্রে। এবং কি হয়, এই ছিদ্রের মধ্যে দিয়ে ভিতরে এবং বাইরের বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়, বিভিন্ন বস্তুর। তার কারণ আমরা যে নিউক্লিয়াসকে পড়ছি, তো এই নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ দ্য সেল, কোষের মস্তিষ্ক। তার মানে গোটা কোষকে নিয়ন্ত্রণ করছে এই নিউক্লিয়াস। সুতরাং যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বাইরের চারিপাশের পরিবেশের মানে এখানে অবশ্যই সাইটোপ্লাজমের সঙ্গে, যেহেতু আমি ধরে নিচ্ছি গোটা বোর্ডটা একটা সেল, কারণ বাইরের অংশগুলো সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের সঙ্গে কিন্তু ভিতরের অংশের আদান প্রদানের ব্যাপার আছে। কেন? তার কারণ আমরা দেখব যে একটা পার্ট হিসাবে আমরা এই যে জালের মতো বা নেটওয়ার্কের মতো যেগুলো এঁকে রেখেছি এগুলো হলো ক্রোমাটিন ফাইবার, বা এগুলোকে নিউক্লিয় জালিকা বলা হয়, নিউক্লিয়ার রেটিকিউলাম বলা হয়। তো এই নিউক্লিয় জালিকা অ্যাকচুয়ালি যেখানে ডিএনএ রয়েছে এবং যেখানে জিন রয়েছে, এই জিন আমাদের কেন যে কোনো কোষের ক্ষেত্রে, যে কোনো জীবের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো আলোচনা করব আমরা এই নিয়ে, বহন করে বেড়াচ্ছে। তো এখন ব্যাপারটা কী হলো, যদি এই জিন কি প্রকাশ করতে চাইছে, এই জিনের বহিঃপ্রকাশ কেমন হবে, এটা প্রকাশ করতে গেলে কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে তাকে একটা সম্পর্ক রাখতে হয়, একটা যোগাযোগ রাখতে হয়, এবং সেই যোগাযোগের মাধ্যম হলো এই নিউক্লিয়ার পোর। তো সেক্ষেত্রে অনেক জিনিসপত্র এখান থেকে ভিতরে আসে, আবার ভিতর থেকে বাইরে যায়, দুটো ঘটনাই ঘটে। যেমন এই যে ডিএনএর কথা বলছি, এই ডিএনএগুলোর পরিমাণ যখন বাড়ে, ডিএনএগুলো তৈরি হয় যা দিয়ে নিউক্লিওটাইড বলা হয়। নিউক্লিওটাইড তৈরি করতে গেলে যে কাঁচামাল লাগে, তো সেইগুলো কিন্তু আমরা সাইটোপ্লাজম থেকে পাই, কোষের সাইটোপ্লাজম থেকে পাই। সাইটোপ্লাজম কোথা থেকে পেল? আমরা খাবার খাচ্ছি বা যে কোনো উদ্ভিদ বা প্রাণী যখন খাবার তৈরি করেছে, সেই খাবারটা, আমাদের ক্ষেত্রে বলি, খাবারটা খাওয়ার পর সেটা সেটা হজম হলো, তারপরে শোষণ হলো, তারপরে সেটা রক্তে মিশলো, রক্ত নিয়ে কোষে পৌঁছে দিল, কোষে পৌঁছে দেওয়া মানে হলো সাইটোপ্লাজমে পৌঁছে দেওয়া। এবার যে জিনিসগুলো নিউক্লিয়াসের লাগবে সেগুলো সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয় পোর হয়ে ভিতরে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে। বুঝতে পারছো আশা করি। তার মানে আমাদের প্রথম যে অংশটা আমরা বলছি, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন, 4টে অংশের মধ্যে,
নিউক্লিয়ার মেমব্রেন। তো এই নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে একক পর্দা বেষ্টিত নিউক্লিয়ার মেমব্রেন, বাইরের দিকের এবং ভিতরের দিকে দুটো জায়গাতেই কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন মানে দুটো পর্দা রয়েছে এবং মাঝের যে অংশটাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলছে। এবং এই নিউক্লিয়ার মেমব্রেন যেটা সেটা কন্টিনিউ নয়, ডিসকন্টিনিউয়াস, মানে মাঝে মাঝে গ্যাপ আছে যেগুলোকে নিউক্লিয় পোর বলা হয়। এবং এই নিউক্লিয় পোরে পোর কমপ্লেক্স বলে স্ট্রাকচার রয়েছে। তার মানে এই নিউক্লিয় পোর কমপ্লেক্স বলে স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু বাইরে থেকে নিউক্লিয়াসের মধ্যে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে এবং নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান করতে সাহায্য করে। এবার একটা জিনিস দেখো, এখানে নিউক্লিয়াসের যে বাইরের দিকের পর্দা, সেই বাইরের দিকের পর্দা থেকে দেখো এখানে আবারও একটা এই রকমের ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, চ্যাপ্টা থলির মতো অংশ আঁকতে শুরু করেছিলাম, যাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা বলে রাখছি, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো তখন কিন্তু আবার এটাকে নিয়ে আলোচনা করব। এটা জেনে রাখো যে নিউক্লিয়াসের যে বাইরের দিকের মেমব্রেন, যে আউটার মেমব্রেন, সেই আউটার মেমব্রেন থেকে তৈরি হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা যেমন বলতে পারি, আবার এমনও বলতে পারি, কোষ বিভাজনের সময় আমরা পড়ব পরে ক্লাস 10-এ, কোষ বিভাজনের সময় এই নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়, আবার ফিরে আসে। যখন ফিরে আসে তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু নিউক্লিয় পর্দা গঠন করে। ঠিক আছে, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এই নিউক্লিয়াসের যে বাইরের পর্দা সেখান থেকে কন্টিনিউ হয়ে আপ টু সেল মেমব্রেন মানে কোষীয় পর্দা পর্যন্ত অবস্থান করে। আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো এই যে নিউক্লিয়াসের যে পর্দা রয়েছে সেই পর্দার বাইরের দিকে পর্দা, অবশ্যই সেই বাইরের দিকে পর্দায় এরকম করে আমরা ছোট ছোট এরকম স্ট্রাকচার পাবো যাদেরকে আমরা রাইবোজোম বলি। সেটা কিন্তু একদমই নিউক্লিয়াসের যে ভিতরের মেমব্রেন সেই ভেতরের মেমব্রেনে কিন্তু পাবো না, বাইরের দিকের মেমব্রেনে রাইবোজোম থাকতে পারে। তো এই হলো নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে তথ্য। এরপর যেটা বলবো সেটা হলো নিউক্লিওপ্লাজম। এই যে আমরা জাস্ট ডটেড স্ট্রাকচার করে রেখেছি, মানে যে কোনো জায়গাকে আমি আরও দিয়ে বাইরে বার করতে পারি, এবং সেক্ষেত্রে আমি এটাকেই বলে দিচ্ছি এই অংশটা, সেটা হলো নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিওপ্লাজমটা কি, অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম যেটা রয়েছে, তো মানে সাইটোপ্লাজমের একটা পার্ট হিসাবে ভাবতে পারো। হ্যাঁ, কিছু জিনিসের পার্থক্য অবশ্যই আছে, তবে এটাও একটা ওই তোমার অর্ধ কঠিন একটা পদার্থ যেখানে বিভিন্ন ধরনের উৎসেচকের উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে। হ্যাঁ, এবং যে সমস্ত এর ভেতরে যে কাজগুলো হয়, যেমন এই যে নিউক্লিয় জালিকা যেগুলো রয়েছে সেগুলো ডিএনএ বলা হয়। এই ডিএনএ বা এখানে আরএনএ উৎপাদনের যে সমস্ত কাঁচামাল দরকার হয় সমস্ত কিন্তু এখানে প্যাক করা রয়েছে। তার মানে এই নিউক্লিওপ্লাজমের মধ্যে যত রকমের এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয় এই ভেতরে কাজগুলো করার জন্য, সেই সমস্ত উৎসেচক এখানে উপস্থিত রয়েছে। সাথে সাথে বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে এবং এখানে বিভিন্ন কাজ যখন বিভিন্ন প্রক্রিয়া যখন চলে, সেই প্রক্রিয়াগুলোকে চালাতে গেলে যে সমস্ত কাঁচামালের প্রয়োজন হয় সেই সমস্ত কাঁচামাল বা র মেটেরিয়াল কিন্তু এর মধ্যে রয়েছে, যেগুলো সাইটোপ্লাজম থেকে একটু আগে বললাম ভেতর দিকে প্রবেশ করেছিল, সেই অংশগুলো কিন্তু নিউক্লিওপ্লাজমের মধ্যে রয়েছে। এরপর আমরা যে 3 নম্বর যে স্ট্রাকচার নিয়ে এখানে কথা বলবো সেটা হলো এই যে রেটিকুলেট স্ট্রাকচারগুলো আছে যেগুলোকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। মানে অ্যাকচুয়ালি এগুলো নিউক্লিয় জালিকা বলা হয়, এগুলো অ্যাকচুয়ালি ক্রোমাটিন ফাইবার। তো কি আছে এখানে, আছে জিন, মানে এই নিউক্লিয় জালিকা যাকে আমরা ক্রোমাটিন ফাইবার বলছি, ক্রোমাটিন ফাইবার কি রয়েছে, রয়েছে ডিএনএ এবং প্রোটিন, এই দুটো মেনলি এখানে রয়েছে। এর পরে কিন্তু আরএনএও এর সঙ্গে যোগ হয়, ঠিক আছে, এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো দুটো ইম্পর্টেন্ট খনিজ লবণ যোগ হয়। ভালো করে শুনবে, সেটা হলো এখানে যে ডিএনএর কথা আমরা বলছি যেটা কিন্তু নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল হতে সাহায্য করেছে বা করেছে এর জন্যই। তার মানে আমরা নিউক্লিয়াসকে যে প্রথমেই বললাম যে নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন, একটা কোষের ক্ষেত্রে ব্রেন মানে আসল জায়গা, তার কারণ এখানে যে ডিএনএ রয়েছে
সেই ডিএনএগুলোই কিন্তু এখানকার যত রকমের একটা কোষের যত রকমের বৈশিষ্ট্য সেগুলোকে বহন করে নিয়ে বেড়ায়। ব্যাপারটা কীরকম, একটা ডিএনএর পরিচিত ছবি আমরা এরকমভাবে রাফলি আঁকলে এরকমভাবে আঁকি। এটাকে যদি আমরা একটু সোজা করে নিই, তাহলে এরকম আঁকি, এরকম এঁকে নিই ময়ের মতো। এবং এখানে কি হয়, একটা ডিএনএর ক্ষেত্রে এখন তো ধরো পড়ানোর এখানে এটা পড়ানো যাবে না ডিএনএটা, তো পরবর্তীকালে আমরা যখন পড়বো, এখন জাস্ট একটু শুনে রাখো। এখানে নাইট্রোজেন বেস বলে বেস থাকে, হ্যাঁ, সেখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন 4 ধরনের নাইট্রোজেন বেস আছে। অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এরকমের 4 ধরনের বেস আছে। এই বেসগুলো সবসময় থায়ামিনের সঙ্গে অ্যাডেনিন এবং সাইটোসিনের সঙ্গে গুয়ানিন, যদি উল্টো দিকে জি থাকে তাহলে উল্টো দিকে সি থাকবে, যদি এখানে টি থাকে এখানে থাকবে, এইভাবে কিন্তু বেসগুলো থাকে। এবং এই বেসগুলোর মানেই কিন্তু আলটিমেট জিন, হ্যাঁ, মানে এই বেসগুলোই কিন্তু আলটিমেট জিন হিসাবে বহিঃপ্রকাশ করে। আরও ভালো করে বলতে গেলে কীরকম হয়, ধরো আমি ধরে নিলাম এখানে, ধরো এটা একটা নিউক্লিয় জালিকা, প্রথমত অনেক বিষয় এখানে বলার আছে, আমাদের 9-এর সিলেবাসের মতো করে আমরা পড়ছি, সেই জন্য খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। দেখো এখানে ছবি আঁকার সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, এরকম গোটাটাতে হিজিবিজি এরকম করে এঁকে দিই, দিয়ে লিখে দিই নিউক্লিয় জালিকা। গোটাটা কিন্তু হিজিবিজি করা যায় না। আমরা আগের একটা না, এখানে ক্লাস 9-এর ক্ষেত্রে নেই। তো ব্যাপারটা কি হলো, এখানে একটা কোষের ক্ষেত্রে যতগুলো ক্রোমোজোম আছে, হয় ততগুলোই কিন্তু এরকমের নিউক্লিয় জালিকা থাকে। এখন ক্রোমোজোম সম্পর্কেও আইডিয়া নেই। ব্যাপারটা হলো যে একটা কোষ বিভাজন দশায় থাকে এবং একটা বিশ্রামকালীন দশায় থাকে, যে কোনো একটা কোষের ক্ষেত্রে। ধরো একটা কোষ, এটা একটা কোষ, এই কোষটা ধরো যখন ভাঙে তখন ভেঙে 2টো কোষে পরিণত হয়, আবার এই 2টো কোষ যখন ভাঙে আবার 4টে কোষে পরিণত হয়, এইভাবে ব্যাপারটা চলে, ঠিক আছে। এবার কি হয়, এই কোষটা যখন বিভাজিত হচ্ছে, মানে একটা থেকে যখন 2টো হচ্ছে, তখন এই যে ক্রোমাটিন জালিকা, সেই জালিকাগুলো ক্রোমোজোম নামে একটা স্ট্রাকচার তৈরি করে। কি হয়, এই নিউক্লিয় জালিকাগুলো হিস্টোন এবং নন হিস্টোন বলে দুটি প্রোটিন আছে, তাদের সঙ্গে বাইন্ড করে, এবং বাইন্ড করার পর তারা আলটিমেট ক্রোমোজোমে হয়। মানে এই নিউক্লিয় জালিকা যদি হিস্টোন নন হিস্টোন প্রোটিনের সঙ্গে টোটালটা বাইন্ড করে, তাহলে এরকম একটা ছবি হয়তো দেখে থাকবে, এরকম একটা ছবি, যেটাকে আমরা ক্রোমোজোম বলি, ঠিক আছে। তাহলে এই ডিএনএর যে তন্তু, সেটা 2 রকমের প্রোটিন বা বিভিন্ন ধরনের প্রোটিনের সঙ্গে বাইন্ড করে এটা হয়, আবার এটা খুলে আবার এটা হয়। তাহলে এটা প্যাঁচ খেয়ে এটা হয়, আবার এটা খুলে এটা হয়। তো যখন নিউক্লিয়াস থাকে তখন এই রকমের প্যাঁচানো অংশ, যেটা এরকম আর কি খোলা অংশ, জালের মতো অংশ। আবার যখন এটা ক্রোমোজোম হয় তখন এই নিউক্লিয় পর্দাটা থাকে না, এটাকে লাস্ট বলা হয়, পড়ছি পরে, এটাও থাকে না। এই যে ক্রোমাটিন জালিকাগুলো, সেই জালিকাগুলো এরকমের একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা ক্রোমোজোম বলছি, ঠিক আছে, আবার যখন কোষটা বিভাজিত হয়ে যায় তখন আবারও এই ক্রোমোজোম খুলে গিয়ে এরকম ক্রোমাটিন ফাইবার হয়ে যায়। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, বিষয়বস্তু এটাই যে বলছি যে একটা যে ক্রোমাটিন ফাইবার রয়েছে, সেই ক্রোমাটিন ফাইবারের মধ্যে বা ডিএনএর মধ্যে ধরো এইখান থেকে এই পর্যন্ত লেন্থে এটা ধরো অ্যাক্টিভেটেড ডিএনএ, মানে এই অংশটা আলটিমেট বহিঃপ্রকাশের জন্য দায়ী, একে বলা হয় জিন। আবার ধরো এখান থেকে এই পর্যন্ত আর একটা জিন আছে, আবার ধরো এখান থেকে এই পর্যন্ত আরেকটা জিন আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত আরেকটা জিন আছে। মানে আমি বলতে চাইছি যে ডিএনএর সব অংশে জিন নেই, ডিএনএর কিছু অংশে জিন আছে। ডিএনএর অ্যাক্টিভেটেড পার্ট যেগুলো থেকে ডিএনএর যে অংশগুলো থেকে আলটিমেট কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হয়, সেগুলোকেই আমরা জিন বলি, ঠিক আছে। তো সেই জিন যেগুলো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে ক্যারি করছে, সেগুলো এই নিউক্লিয় জালিকার মধ্যে রয়েছে। এবার ক্রোমাটিন ফাইবার হিসাবে বা নিউক্লিয় জালিকা হিসাবে যখন রয়েছে, তখন ডিএনএ প্রোটিনের সঙ্গে বাইন্ড করে থাকে, কিন্তু খুব বেশি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে না।
তুলনামূলক কম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং যখন বিভাজিত অবস্থায় যায় তখন বেশি কুণ্ডলীকৃত হয়ে এরকমের ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এবার আরও দুটো জিনিস এখানে সংক্ষেপে বলি, সেটা হলো ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন বলে দু রকমের টার্ম পাবে। ঠিক আছে, সাপোজ একটা ডিএনএ বা একটা ক্রোমাটিন ফাইবার ধরো এরকম যদি হয়, তাহলে এই অংশটার সঙ্গে এই অংশটার পার্থক্য বুঝতে পারছো কি, যে এগুলো খুব জড়িয়ে পেঁচিয়ে আছে, এগুলো তুলনামূলক খোলা আছে। তো যেগুলো খোলা আছে সেগুলো থেকে কিন্তু আলটিমেট বহিঃপ্রকাশ করা, জিনের বহিঃপ্রকাশ করা বা এই যে বৈশিষ্ট্য বহন করছে সেটাকে বহিঃপ্রকাশ করা তুলনামূলক অনেক সোজা। এই অংশগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড অংশ, যেগুলোকে আমরা ইউক্রোমাটিন বলি। ইউ মানে হলো ট্রু ক্রোমাটিন, মানে এই অংশগুলো থেকে কিন্তু আলটিমেট জিনের বহিঃপ্রকাশ হয়। এবার এই যে অংশটা দেখো তুলনামূলক অনেক বেশি জটিল, যেখান থেকে ধরে নিলাম কোনো জিনের বহিঃপ্রকাশ হতে পারছে না, যেটাকে আমরা বলছি হেটারোক্রোমাটিন। তাহলে বহিঃপ্রকাশ হয় না। তাহলে একটা অংশ রয়েছে যেখানে বহিঃপ্রকাশ হচ্ছে, একটা অংশ যেখানে বহিঃপ্রকাশ হচ্ছে না। তো এমনি ধরো তুমি সিম্পলি ধরো একটা দড়ি বা সুতো নিয়েছো, সেটাকে কোথাও এরকম খুব বেশি গুটিয়ে দিয়েছো বা গিট ফিট মেরে দিয়েছো, দিয়ে রঙে ডুবিয়ে দিয়েছো, দিয়ে সেবার রঙ থেকে তুলে যদি দেখো তাহলে দেখবে যে বেশি কুণ্ডলীকৃত যে জায়গাটা সেখানে অনেক বেশি রঙ নিয়েছে, কম কুণ্ডলীকৃত জায়গাটায় মানে যেগুলো তুলনামূলক ছড়ানো আছে সেগুলো কিন্তু রঙ কম নিয়েছে। তাহলে ঘন যে জায়গাটা সেটা হবে হেটারোক্রোমাটিন, আর যেটা তুলনামূলক লাইট কালার নিয়েছে সেটা হবে ইউক্রোমাটিন। এই জিনিসগুলো কিন্তু আমরা এই ক্রোমাটিন ফাইবারের সঙ্গে পাবো, সেগুলোও কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। তো এই 3 নম্বর যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার, যেগুলো এখানে আমরা মোটামুটি বুঝলাম। আরেকবার বলছি যে আমরা কিন্তু গোটাটাতে হিজিবিজি করে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে দেবো না। আমরা এটা বোঝানোর চেষ্টা করব যে এটা একটা প্যাচ, এটা একটা প্যাচ, এটা একটা প্যাচ, এটা প্যাচ, এটা প্যাচ, এটা প্যাচ। ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 7 8 এরকম ধরে নিলাম যে যতগুলো আছে ততগুলো ক্রোমোজোম হবে। তোমাকে এমন নয় যে মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে একটা কোষে, যদি দেহ কোষ হয় তাহলে সেখানে যে 46টা এরকম করে করতে হবে এমন কোনো মান নেই। তোমাকে এটা বোঝানো যে একবারে ঘুরিয়ে পেঁচিয়ে দিও না, কেটে কেটে দেবে। আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বরের যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখব সেটা হলো নিউক্লিওলাস। এখানে দেখো একটা বড় এখানে গোল প্রমিনেন্ট স্ট্রাকচার পাচ্ছি, যেটাকে আমরা নিউক্লিওলাস বলছি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে নিউক্লিয় জালিকা যেটা বলছিলাম, মানে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা বলছিলাম, সেটা থেকেই কিন্তু কন্টিনিউ আমি একই কালারে এঁকে রেখেছি। দেখো এখানে কিন্তু এই অংশগুলো কিন্তু মনে হচ্ছে যে নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় রেটিকুলামের কথা বলছি, সেই নিউক্লিয়ার রেটিকুলামেরই কন্টিনিউয়াস একটা পার্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এই অংশগুলো এই ক্রোমাটিন ফাইবারই আছে। তার মানে কোনো ক্রোমাটিন ফাইবার এরকম করে ভিতর দিকে ঢুকে গিয়ে এরকম করে স্ট্রাকচারগুলো করেছে। মানে এগুলো এরকম জড়ানো পেঁচানোই অংশ, এগুলো ভেতর দিকে এরকম যদি 4টে আমি আঁকি, মোটামুটি তাহলে ভাবতে পারো যে 4টে ক্রোমোজোম, অ্যাটলিস্ট 4টে ক্রোমোজোম এরকমের ঘুরিয়ে পেঁচিয়ে গিয়ে এখানে এরকম একটা স্ট্রাকচারটা তৈরি করেছে, এবং ভিতরটা মনে হচ্ছে এরকমের আলাদা একটা স্ট্রাকচার, যেটাকে আমরা নিউক্লিয়ার লাস বলছি। মানে এটা বলছি যে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এর বাইরের দিকের যে অংশটা, এই অংশটাকে আমরা কিন্তু নিউক্লিয় জালিকারই একটা অংশ হিসাবে ধরতে পারি। নিউক্লিয়াসের ভিতরটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা কিন্তু এখানে ভিতর দিকে এবং বাইরের দিকে দু রকমের নিউক্লিয়ার ক্রোমাটিন পাবো, যেটা বলছিলাম যে ক্রোমাটিন ফাইবারগুলো কিন্তু গোল মতো স্ট্রাকচারটা তৈরি করেছে। ভিতরে কিছু ডটেড এরকমের স্ট্রাকচার পাবো, যেখানে প্রোটিন এবং আরআরএনএ রয়েছে, রাইবোজোমাল আরএনএ রয়েছে সেখানে, যেগুলো গ্রানিউলার পার্ট, এবং যে এই যে নিউক্লিওপ্লাজমেরই যে অংশ এখানে ভিতরে রয়েছে, যেগুলো অর্ধ কঠিন মতো, সেগুলোকে আমোরফাস রিজিয়ন বলছে। এই রিজিয়নগুলো কিন্তু একটা নিউক্লিওলাসের মধ্যে রয়েছে। এই নিউক্লিওলাস কি করে সেটা হলো আরআরএনএ তৈরি করে। আরআরএনএ, এই নিউক্লিওলাসকে আরআরএনএ ফ্যাক্টরি বলা হয়। এই আরআরএনএ কি, সেটা হলো রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ।
তার মানে রাইবোজোম তৈরি করতে গেলে যে আরএনএ লাগে সেটাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়, এবং এই নিউক্লিওলাসই হলো মানে রাইবোজোমের যে আরএনএ লাগছে, রাইবোজোম তৈরি করতে গেলে যে আরএনএ লাগছে তার ফ্যাক্টরি। তার মানে নিউক্লিওলাসকে আরএনএ ফ্যাক্টরি বলা হয় বা রাইবোজোমের ফ্যাক্টরিও বলা যেতে পারে। দেখো আর দু একটা বিষয় এখানে আমরা আলোচনা করে নেব। আমরা এটা প্রথমে আলোচনা করে শেষে করছি, কেননা এই সম্পর্কে তথ্যগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসবে, সেই জন্য আমরা শেষে এসে আলোচনা করছি। এর আগে যেটা একটা নিউক্লিয়াসের ছবি এবং বিভিন্ন অংশের যে বর্ণনা এবং যে পয়েন্ট আউটের ব্যাপার, সেগুলো কিন্তু ব্রড কোশ্চেন হিসাবে পরীক্ষায় থাকবে, সেই জন্য ওটাকে আলোচনা করে আমরা এটাকে এলাম। তো রবার্ট ব্রাউন যিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন তার নাম, তো অবশ্যই নামটা মনে রাখতে হবে আমাদের পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে। এবার দেখো একটা জিনিস এখানে করেছি, সেটা হলো যে বিভিন্ন কোষ, প্রতিটা কোষের ক্ষেত্রে একটা করে সাধারণ অবস্থায় একটি করে নিউক্লিয়াস থাকে, এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু এখানে কিছু ব্যাপার আমরা বিভিন্ন কোষের ক্ষেত্রে আরও কিছু ব্যাপার দেখে নেব, সেগুলোও কিন্তু খুব উল্লেখযোগ্য। যেমন নিউক্লিয়েট, এটা আমরা ভাগ করেছি, 4টে ভাগে ভাগ করেছি অন দ্য বেসিস অফ নাম্বার অফ নিউক্লিয়াস, মানে কটা নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে একটা সেলে তার উপর বেস করে কিন্তু আমরা এই ভাগটা করেছি। তো প্রথমত কিছু কিছু কোষ রয়েছে যে কোষগুলোতে নিউক্লিয়াস নেই, যেমন মানুষের ক্ষেত্রে পরিণত আরবিসি, লোহিত রক্তকণিকা। আমাদের রক্তের মধ্যে 3 রকমের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তার মধ্যে যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকা পরিণত, অবশ্যই অপরিণত কিন্তু থাকে, পরিণত অবস্থায় যখন লোহিত রক্তকণিকা হয় তখন কিন্তু সেখানে থাকে না, নিউক্লিয়াস থাকে না। এবং থাকে না তার কারণ আছে, কারণ ওই লোহিত রক্তকণিকা তার যা কাজ সেটা হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, যাতে সেটা পরিবাহিত করতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। আরেকটা জায়গায় থাকে না, সেটা হলো সিব টিউব। আমরা কোষের পর কলা পড়বো তখন কিন্তু সিব নল, সঙ্গী কোষ এসব দেখবো, জাইলেম ফ্লেম বলে দুটি সংবহন কলা দেখবো উদ্ভিদের ক্ষেত্রে। সেই উদ্ভিদের ক্ষেত্রে সিব টিউব বা সিব নল বলে একটি অংশ পাওয়া যাবে, হ্যাঁ। তো সেই অংশে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, তার কারণ হলো একটা টিউবের মতো অংশ যেখান দিয়ে খাদ্যবস্তু পরিবাহিত হয়, এবং মাঝখানে যদি একটা নিউক্লিয়াস বসে থাকে তো সেখানে আটকে যাবে, সেই জন্য নিউক্লিয়াসের ওই গোটাটাকে নিউক্লিয়াস বা টোটাল জিনিস নষ্ট করে দিচ্ছে, দিয়ে টিউবের মতো আকার ধারণ করেছে, সেই জন্য সেখানেও কিন্তু নিউক্লিয়াস থাকে না। তো মোনো নিউক্লিয়াস, দেখো মোনো শব্দের অর্থ হলো এক, আমরা ইংরাজিতেই লিখেছি, তার কারণ দেখো টার্মগুলোর মানেগুলো আমরা যাই বলি না কেন, আমরা যদি মোনোনিউক্লিয়েট লিখতাম তখনও কিন্তু আমরা মোনো মানে ময়কার দন্তনকার এরকম করেই লিখতাম। তো এখানে মোনোনিউক্লিয়েট, মোনো মানে এক, তার মানে একটা করে নিউক্লিয়াস আছে যে সমস্ত সেলে। দেখো ম্যাক্সিমাম সেলে, আমি ওই জন্য নর্মাল সেল লিখে রেখেছি, ম্যাক্সিমাম সেলে কিন্তু একটা করেই নিউক্লিয়াস থাকে। তো এখানে নর্মাল মানে এমন নয় যে নর্মাল সেলে একটা অ্যাবনর্মাল আলাদা কোনো সেল আছে, এমন নয়, মানে ম্যাক্সিমাম সেলের ক্ষেত্রে কিন্তু একটা করেই নিউক্লিয়াস থাকে। বাইনিউক্লিয়েট, কিছু কিছু কোষ রয়েছে যেখানে কিন্তু বাইনিউক্লিয়েট, দুটো করে নিউক্লিয়াস থাকে, যে বাই মানে হলো 2। তো প্যারামেসিয়াম একটি এককোষী প্রাণী, এরকম দেখতে। তো প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় কি এরকম এদের সিলিয়া থাকে, আঁকছি না। প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় গিয়ে একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস থাকে। যেটা বড় নিউক্লিয়াস সেটাকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস, যেটা ছোট নিউক্লিয়াস সেটাকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। যে বড় নিউক্লিয়াসটা রয়েছে তার কাজ হলো বিপাক করা, মেটাবলিজম বা বিপাক। দেহের মধ্যে এই প্রাণীটির দেহের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিপাকক্রিয়া হবে বা বিক্রিয়া হবে, সেই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াসের কাজ। আর মাইক্রোনিউক্লিয়াসের কাজ হলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের যে কাজ, মানে ব্রেন অফ দ্য সেল যেটা বলছি, সেই কাজটি কিন্তু জিন বহন করা, সেই কাজগুলো কিন্তু মাইক্রোনিউক্লিয়াস করে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দুটো নিউক্লিয়াস রয়েছে, সেই জন্য একে বাইনিউক্লিয়েট বলা হয়। মাল্টি নিউক্লিয়েট, মাল্টি মানে অনেক, যে সমস্ত কোষে দেখা যায় অনেক নিউক্লিয়াস রয়েছে তাদের মাল্টি নিউক্লিয়েট সেল বলা হয়। তো সেক্ষেত্রে সিনোসাইট আর সিনোসাইটিয়াম বা সিনসাইটিয়াল বলে দুটো কথা থাকে। তো সিনোসাইট এবং সিনোসাইটিয়াম কি? সিনোসাইট হলো বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয়, এবং সিনোসাইটিয়াম বা সিনসাইটিয়াল বলা হয় বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে। খুব ভালো করে পড়বে, পরীক্ষায় আসে কিন্তু সিনোসাইট ও সিনোসাইটিয়াম কি। তাহলে এখানে যদি প্ল্যান্টের ক্ষেত্রে বলি, তাহলে ভাউকেরিয়া বলে একটি শৈবাল রয়েছে, সেখানে কিন্তু বহু নিউক্লিয়াস রয়েছে।
এবং অ্যানিমেলের ক্ষেত্রে আমাদের যে হার্ট, আমাদের হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ডের ক্ষেত্রে কিন্তু যে মানে মাসেল রয়েছে, কার্ডিয়াক মাসেল বলা হয়, সেই মাসেলে কিন্তু এরকম বহু নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়। তো এই ব্যাপারগুলোকে আমাদের একটু দেখতে হবে। এবং আরেকটা বিষয় আমরা একটু দেখব, সেটা হলো জেনে রাখা ভালো, সেটা হলো আমরা যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার বলছিলাম, যে ক্রোমাটিন ফাইবার হিসাবে আমরা লিখছিলাম কি, যে ডিএনএ আছে, ঠিক আছে। এই ডিএনএ কি হয়, ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বলে একটি আরএনএ তৈরি হয়, ঠিক আছে। এবং যে মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। আলটিমেট যে কোনো ডিএনএ বা যে কোনো জিন যদি বহিঃপ্রকাশ করতে হয়, ধরো আমি কথাই বলছি, ধরো আমার এই যে স্কিনের যে কালার, তার জন্য বহু জিন আছে, সেটা আলাদা কথা। ধরো বিভিন্ন জিন মিলে এই ক্যারেক্টারটা প্রকাশ করছে। ধরো একটা ক্যারেক্টার প্রকাশের জন্য একটা জিনও আছে। ধরো কোনো একটা মানুষের ক্ষেত্রে সাপোজ চোখের যে মণি আছে তার কালার কী হবে, তার জন্য জিন আছে। সেই জিনটা আলটিমেট যদি বহিঃপ্রকাশ করতে হয়, তার যে মণির কালারটা যা আনতে হবে, তার অর্থ হলো তাকে প্রোটিন হিসাবে প্রকাশ করতেই হবে। তার মানে যে জিনটা রয়েছে সেই জিনটাকে প্রোটিন তৈরি করতে হবে। তার মানে সেই জিনটা যদি প্রোটিন তৈরি করতে হয়, তাকে আগে এমআরএনএ তৈরি করতে হবে এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এই যে টোটাল প্রসেসটা, একে বলা হয় সেন্ট্রাল ডগমা। এটা একটু জেনে রাখবে, সেন্ট্রাল ডগমা। এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকেই ডিএনএ তৈরি করা হয়, ডিএনএ থেকেই ডিএনএ হয়, যাকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। এবং এমআরএনএ থেকে এটা যে প্রোটিন হয়, তাকে বলা হয় ট্রান্সলেশন। এগুলো জাস্ট আবার বলে রাখছি, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, ঠিক আছে। আরেকটা আছে রিভার্সড সেন্ট্রাল ডগমা আছে, সেসব নিয়ে এখন আলোচনা করার দরকার নেই। তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের সাথে রাখতে হবে। খুব সংক্ষেপে আমরা নিউক্লিয়াসের কিছু কাজ দেখব। তো প্রথমেই দেখো ব্রেন অফ দ্য সেল। তো বলার অপেক্ষা রাখে না যে একটা নিউক্লিয়াস কোষের সমস্ত ধরনের রাসায়নিক বিক্রিয়া বা বিপাক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। যত রকমের ক্যারেক্টার প্রকাশ বারবার বলছি, সব কিছুর জন্যই কোনো না কোনো জিন আছে, আর সেই জিন রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তার মানে একে আমরা মাথা হিসাবে ধরতেই পারি। 2 নম্বর জেনেটিক মেটেরিয়াল। ব্যাপারটা একই, যে জিনগত যত বৈশিষ্ট্য সব ডিএনএর মধ্যে রয়েছে, আর যে ডিএনএ রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তার মানে সমস্ত রকমের বংশগত বৈশিষ্ট্য, জেনেটিক মেটেরিয়াল, বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসাবে রয়েছে ডিএনএ, যেটা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তো খুব গুরুত্বপূর্ণ ফাংশন। আরেকটা পয়েন্ট দেখো, আমরা আরএনএ সিনথেসিস লিখেছি। তো একটু আগেই দেখলাম যে আরআরএনএ, একটু আগেই দেখলাম যে নিউক্লিওলাস থেকে আরআরএনএ তৈরি হয়, রাইবোজোমাল আরএনএ। এবং আরও একটা জায়গায় দেখলাম এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। তো এই আরএনএগুলো কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই তৈরি হয়। তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, কারণ এই আরএনএগুলো ছাড়া প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরি করা সম্ভব নয়। সেই জন্য আরএনএ সিনথেসিসও খুব গুরুত্বপূর্ণ ফাংশন। ভ্যারিয়েশন বা বিভেদ, এই যে মানুষে আলাদা, আমরা সবাই মানুষ, কিন্তু একটা মানুষের সঙ্গে অন্য মানুষের পার্থক্য রয়েছে। এরকম একটা গরুর সঙ্গে অন্য গরু কিন্তু পার্থক্য রয়েছে। এই যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু যে নিয়ে আসে সেটা হলো জিন, এবং সেই জিন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। সেই জন্য বিভেদ বা ভ্যারিয়েশন তৈরি করতে কিন্তু নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লাস্ট অফ যেটা লিখেছি সেটা হলো যে সেল ডিভিশন বা কোষ বিভাজন। একটা কোষ দুটো কোষে পরিণত হওয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই ফাংশনগুলো করব, এবং যে স্ট্রাকচারটা দেখালাম সেরকম একটা ছবি এঁকে পয়েন্ট আউট করে আমরা পয়েন্টগুলোকে কিন্তু লিখব। এটা করলে মোটামুটি ক্লাস 9-এর মতো করে, আমি বারবার বলছি ক্লাস 9-এর মতো করে এটা হবে। যদি আপার ক্লাসের কোনো স্টুডেন্ট দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও না, তোমাদের জন্য ক্লাস 11 এবং নিটের মতো করে আলাদা ভিডিও বানানো আছে। সেই লিঙ্ক কিন্তু আমি আলাদা করে দিয়ে দেবো, এবং আমার যদি চ্যানেলে তুমি সার্চ করো, তাহলে সেখানে কিন্তু নিটের জন্য বা 11-এর জন্য আলাদা করে নিউক্লিয়াস পাবে। সেই অংশটা দেখতে হবে। এটা একদমই ক্লাস 9-এর মতো করে বানানো, ঠিক আছে। আমরা পরের ভিডিওতে পরের কোনো কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব।